প্রথমে শিউলি বলে নামটা সার্চ করলাম, দেখলাম অন্য একটা টাইটেল এসছে, মনের ভেতরে তখন ধুকপুক 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 করছে, আমার নাম কি নেই? এইটা যে পেয়েছে এবং এই যে একটা ফ্যামিলির যে হ্যাপিনেস একজন ফ্রেশার্স হিসেবে আমি পেয়েছি, এটা ভাবতে গেলেও যেন আমার এখনো চোখে জল আসে। যে অ্যাপটার ব্যাপারে, ফিজিক্স ওয়ালা অ্যাপটার ব্যাপারে তুমি তোমার দাদার কাছ থেকে জানতে পারবে। আর দেখলাম যে টাকাটাও অনেকটাই কম, যেহেতু আমরা গ্রামের দিকে, আমাদের এটা একটা অনেকটা ম্যাটার করে। মাকে গিয়ে আমি কিছু বলিনি, শুধু জড়িয়ে ধরে কাঁদছি, মা আমার হয়ে গেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WB PSC ওয়ালা। তো তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে WB SLST 11-12 এর যে রেজাল্ট রয়েছে সেটা বেরিয়ে গেছে, তার ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়ে গেছে এবং তোমাদেরকে খুব খুশির সাথে আমরা জানাই যে আমাদের ফিজিক্স ওয়ালা থেকে, WB PSC ওয়ালা থেকে অনেকজনই কিন্তু এই যে SLST পরীক্ষা রয়েছে সেটা কিন্তু পাশ করেছে। মানে ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করে নিয়েছে। শুধু কাউন্সেলিং হওয়ার অপেক্ষা, মানে কোন স্কুল তারা পাচ্ছে শুধু সেটাই আমাদের অপেক্ষাতে আমরা আছি। তো অন্তত খুশির সাথে আমরা জানাচ্ছি যে আমাদের 11-12, মানে এখন অন্তত 9-10 এর ইন্টারভিউই হয়নি। তো যে আমাদের যে 11-12 এর যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং আমাদের PW ফিজিক্স ওয়ালা থেকে কিন্তু আমাদের 40 জন 40 কিন্তু আমাদের সংখ্যা রয়েছে, যার মধ্যে 36 থেকে 37টা আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, সেখান থেকে কিন্তু আমরা পেয়েছি। এবং আজকে আমাদের মধ্যে এরকমই একজনকে আমরা নিয়ে আসতে পেরেছি। বাড়িটা ওনার হচ্ছে খুবই দূরে, তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই যে সেশনটা রয়েছে সেটাকে র্যাপ আপ করার, কারণ তাকেও বাড়ি যেতে হবে। তো আমি একটুখানি আমার এই মঞ্চে শিউলিকে ডেকে নিতে চাই। শিউলি, তুমি চলে এসো শিউলি। তো শিউলি ব্যাপারে চলে আসো। আমি বলছি তোমাদেরকে, একটুখানি আমাকে সময় দেবে। তো শিউলি, এবং কনগ্রাচুলেশনস তোমার এই সাকসেসের জন্য। অবশ্যই আমরা খুবই অ্যাপ্রিসিয়েট এটাকে করছি। বসে পড়ো শিউলি, এখানে রেখে দাও। বসো। আচ্ছা শিউলি, তোমার আগে একটুখানি পরিচয় দিয়ে দাও। আমি তো জানি সব, একটুখানি আমাদের দর্শককে বা যারা স্টুডেন্টসরা রয়েছে একটুখানি বলে দাও যে তোমার নাম, তুমি কোথা থেকে আসছো এবং SLSTর যে তোমার র্যাঙ্ক তো একটা আছে, সেই র্যাঙ্ক কি আছে একটুখানি বলে দেবে। আমার নাম শিউলি বেরা, আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা, গ্রামের নাম হচ্ছে আদা শিমলা। আমার র্যাঙ্ক হচ্ছে, টোটাল র্যাঙ্ক তো দেয়নি, ওখানে র্যাঙ্ক দিয়েছে হচ্ছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী। একদম। তো আমার ক্যাটাগরি হচ্ছে OBC A। OBC A তে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 112, আমার র্যাঙ্ক হয়েছে 88। বাহ, ভেরি গুড। আচ্ছা শিউলি, আমি একটুখানি প্রশ্ন উত্তরে একটুখানি যাব। আচ্ছা, তার আগে তুমি বলো যে প্রথম যেদিনকে রেজাল্ট বেরোলো, মোটামুটি অনেক দিনই হয়ে গেছে, প্রায় 3 সপ্তাহের মতন হয়ে গেছে রেজাল্ট যেদিনকে বেরোলো। তা তুমি যখন প্রথম খবরটা জানতে পারলে, আমি মনে হয় তোমাকে সন্ধ্যাবেলা ফোনও করেছিলাম, হোয়াটসঅ্যাপে তোমাকে ফোন করেছিলাম। তো তোমার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? বিশ্বাস করতে পেরেছিলে? 7:35 নাগাদ আমি পিডিএফটা ডাউনলোড করতে পারি, তারপর আমাদের গ্রুপেও চলে আসে। মানে সত্যি কথা বলতে সার্চ কারণ অনেক তো নাম, তার আগে মনে হয় এরর আসছিল তার আগে। ঠিক আছে, প্রথমে শিউলি বলে নামটা সার্চ করলাম, দেখলাম অন্য একটা টাইটেল এসছে, মনের ভেতরে তখন ধুকপুক 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 করছে, আমার নাম কি নেই? তারপর যখন বেড়াটা লিখলাম তখন দেখলাম এলো, তখন আমি কাউকে বলিনি। তারপর আমার রোল নাম্বার, আমার ডেট অফ বার্থ এগুলো মিলিয়ে দেখলাম। তারপর মা বাবা বাইরে ছিল, অন্য রুমে ছিল, মাকে গিয়ে আমি কিছু বলিনি, শুধু জড়িয়ে ধরে কাঁদছি, মা আমার হয়ে গেছে। মানে এটা যখন বলি, মাও আমাকে ধরে কাঁদছে, আমিও মাকে ধরে কাঁদছি। মানে এই অ্যাচিভমেন্টটা আমার জীবনের একটা মানে শ্রেষ্ঠ উপহার যাকে বলা যেতে পারে। মানে এটা একজন ফ্রেশার্স হিসেবে আমি পেয়েছি, এটা ভাবতে গেলেও যেন আমার এখনো চোখে জল আসে। অবশ্যই, এবং শিউলির চোখে জল চলে এসেছে, তুমি জলটা খেয়ে নিতে পারো যদি তুমি চাও তো। ঠিক আছে। তো যেটা ব্যাপার সেটা তো শিউলি বললো যে কতটা আনন্দিত, এবং আমরাও খুব আনন্দিত হয়েছি। আর কারণ আমি একটুখানি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বলি, না হলে তোমরা বুঝবে না। আমি যখন এই ক্লাসটা শুরু করেছিলাম প্রায়
অনেক দিনই আগে, প্রায় আমি যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন সবার মনে, এবং শিউলির মতো বাকি যারা ভর্তি হয়েছিল প্রায় অনেকজনই কিন্তু ছিল, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছিলাম। সেখানে আমাকে বারবারই পড়াশোনা তো আমি মানে মানে অবশ্যই ক্লাস তো আমাদের মনে হয় সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিনই ক্লাস হতো, প্রতিদিন হতো। 8টা থেকে ক্লাস হতো, কিন্তু আমাকে ওই গ্রুপে কনস্ট্যান্টলি সবাইকেই মোটিভেট করতে হয়েছে। মোটিভেশনটা ইন দ্য সেন্স অফ এটা না যে পড়া কেউ করছে কি করছে না, কারণ আমি সবাই জানি যে যারা ভর্তি হয়েছে তারা প্রাপ্তবয়স্ক, এবং এতটা দীর্ঘ লড়াই প্রায় 10 বছরের পরে আজকে কিন্তু এসএসসি হচ্ছে, তো সেই দিকটা তো আছেই আছে। কিন্তু এদের মনে কিন্তু একটা ভয় ছিল যে স্যার আদেও পরীক্ষা হবে তো, পরীক্ষাটা হলে রেজাল্টটা বেরোবে তো, কতটা নিরপেক্ষর সাথে স্যার আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবো। এমনকি আমি এইটাও বলি যে যখন শুধু মাত্র রিটেন পরীক্ষার মেরিট লিস্ট বেরিয়েছে, সেই সময়েও আমাকে শিউলি ফোন করে বলেছিল যে স্যার আমার রিটেনটা হয়েছে, ইন্টারভিউর জন্য আমি কল পেয়েছি, কিন্তু ওর মনে তখনও কোথাও না কোথাও একটা বলতে পারো সন্দেহের চিহ্ন ছিল যে আদেও আমি একদম নিউ একজন আছি, তো আমি সেখানে পাবো কিনা। তো পরবর্তীকালে যখন এই খবরটা পাই তখন আমি কোথাও না কোথাও নিশ্চিন্ত ছিলাম যে না, মানে মানে অবশ্যই অনেকেই পাবে, বাট এইটা যে পেয়েছে এবং এই যে একটা ফ্যামিলির যে হ্যাপিনেস, যে 3 মাস, দেখো 3 মাস হয়তো আমরা শুধু আমি পড়িয়েছি 3 মাস, এবং 3 মাস শুধু আমি শিউলিকে দেখেছি, বাট তার যে আগের যে বিয়ে করা, তারপরে এমএ করা, তারপরে বিএড করা, তারপরে মা বাবার যে একটা ভূমিকা, সেটা কিন্তু অবশ্যই মানে অতুলনীয়। এই আমরা ক্যামেরার বাইরে তোমার মায়ের ব্যাপারে কথা বলছিলাম, আমাকে শিউলি বলছিল যে 8টার সময় স্যার আপনি যখন ক্লাস করাতেন, যখন ওই 9:30 10টার আগে, 10টার পরে যখন আমি রাতে পড়তে বসতাম, তখন মা সবসময় আমার পাশে বসে থাকতেন। তো এই মা বাবার যে কৃতিত্বটা, সেটা এই পরীক্ষার ক্ষেত্রে কতটা কাজে লেগেছে? সেই কৃতিত্ব বলতে গেলে সবার প্রথমে আসে আমার দাদার। অবশ্যই। ঠিক আছে, হুম। যে আমাকে এই অ্যাপটার বিষয়ে সন্ধান দেয়। এই অ্যাপটা সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা আগে ছিল না। ওই প্রথমে বলে যে এই অ্যাপটা অনেকটাই ভালো, এটার টিচিংটাও অনেকটা ভালো, তুই এখানে নিয়ে দেখ। তারপর আপনার অনেকগুলো ডেমো ক্লাস ছিল। ও প্রথমে বলে, ইউটিউবে? হ্যাঁ ইউটিউবে ডেমো ক্লাস ছিল। বলে যে আগে তাহলে তুই ডেমো ক্লাসগুলো দেখ, যদি স্যারকে পছন্দ হয় তাহলে তুই অ্যাডমিশন হবি, না হলে হওয়ার দরকার নেই, অন্য কোথাও দেখবো। তো আমি 2টো ডেমো ক্লাস দেখেছি। তারপর আমরা বললাম যে না, ঠিকঠাকই আছে, দেখা যাক। আর দেখলাম যে টাকাটাও অনেকটাই কম, যেহেতু আমরা গ্রামের দিকে, আমাদের অবশ্যই। এটা একটা অনেকটা ম্যাটার করে। সেই জন্য এখানে অ্যাডমিশন হলাম। তারপর যেদিন 10 তারিখ থেকে মনে হয় ক্লাস ছিল। ক্লাস শুরু হয়েছিল, হুম, হুম। আমি একটা দিনও ক্লাস অফ করিনি। 10 তারিখ থেকে যেদিন আপনি লাস্ট ক্লাস অবধি করেছেন, আমি প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম অ্যাটেন্ড করেছি। কোনো সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো করতে পারিনি, করতে পারেন, রেকর্ডিং দেখে রেকর্ডিং নিয়েছো। দেখে নিয়েছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মা। মানে আমার প্রত্যেকটা কাজ আমি শুধু খেতে উঠতাম, খেতাম, মানে যেটুকু না ঘুমোলে নয় সেটুকু ঘুমোতাম, বাকি সমস্ত কাজ আমার মা করে দিত। মানে এইটাই। আর বাবা হচ্ছে টিচার, আচ্ছা, স্কুল টিচার, আচ্ছা, 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 আচ্ছা। সেজন্য বাবাকে তো বাবাকে বাবার থাকতেই হতো। কাজে হুম, থাকতেই হুম, হতো। থাকতে হতো। বাড়িতে আমি আর মা। মা। মা সবসময় আমাকে, মানে একটু যদি হাতে ফোনটা থাকতো, হুম। ফোন দেখছিস কেন, এরকম। মাকে তো এটা তুমি বোঝাতে পেরেছিলে যে না মা, হ্যাঁ, আমি অনলাইনেই ক্লাস করছি, ফোনটা আমি জাস্ট না পড়াশোনার কোনো জন্য ইউজ সময় করছি না। রিল্যাক্সেশনের জন্য হয়তো অনলাইন অনলাইন হয়ে যেতে হতেই পারে। হ্যাঁ, হতেই হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কখনো যদি দেখেছে হাতে ফোন আছে, কেন বকতো। ফোন দেখছিস, হাতে কেন ফোন, তোর দ্বারা কিছু হবে না, এরকম তো মানে কথা বলতেই মোটিভেশনটা থাকে। একদম আলাদা হ্যাঁ, লেভেলেই হ্যাঁ, ছিল। আলাদা আলাদা লেভেলের। লেভেলে মোটিভেশন শুধু ছিল। এই এসএলএসটির জন্য যে এই মোটিভেশনটা মায়ের কাছ থেকে, এটা নয়, আমার পরীক্ষার জন্য। প্রত্যেকটা এক্সামে, ইভেন এইটা মানে আমার গর্ব লাগে, আমার ক্লাস 7 অবধি কোনো টিউশন ছিল না, সমস্ত সাবজেক্ট আমার মা পড়াতো। তারপর ধীরে ধীরে যখন সাবজেক্টের ভ্যারাইটি বাড়লো, সাবজেক্টের অনেক কিছু বাড়লো, তখন আমাকে প্রাইভেট তো নিতেই হতো। তারপরে আমি প্রাইভেট নিয়েছি। তারপরে 7 অব্দি, মানে এখন তো আমরা দেখি যে একদম মানে এই কলকাতা লেভেলের সাইডে যে স্কুলে বাচ্চা 1-2 থেকেই মানে টিচারের কাছে আর কিছু করে যাচ্ছে, চলে হ্যাঁ। যাচ্ছে। তো যাই হোক, মায়ের একটা তো অনেক বড়ই কৃতিত্ব আছে, সেটা তো আর বলে বোঝানো যায় না। মানে আমি যতই জিজ্ঞেস করে নিই না কেন কি কৃতজ্ঞ, মানে এই কোশ্চেনটা করাও হয়তো আমার মানে কি বলবো যে মানে ওভারওয়েলমড ব্যাপার একটা। তো এই অ্যাপটার ব্যাপারে আমি জাস্ট আসছিলাম যে অ্যাপটার ব্যাপারে, ফিজিক্স ওয়ালা অ্যাপটার ব্যাপারে তুমি তোমার দাদার কাছ থেকে জানতে পারলে। দাদা হ্যাঁ। কি কোনো মানে আমাদের এখান থেকে পড়াশোনা করেছে?
দাদা এখান থেকে পড়াশোনা ও বিভিন্ন জায়গা থেকে থেকে পড়াশোনা করেছে। আচ্ছা আচ্ছা। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে তুমি তখন লাইভ লেকচারটা প্রথম দেখলে হচ্ছে হ্যাঁ, ইউটিউবে। হ্যাঁ, ডেমোটা। ডেমোটা হুম। প্রথম মনে হয় ওয়াইটিতেই হয়েছিল, হুম। হবস লক নিয়ে মনে হয় না, প্রথমটা প্রেসিডেন্টের প্রেসিডেন্ট নিয়ে ইলেকশন হয়েছিল। আচ্ছা, প্রেসিডেন্ট এইটা ছিল। ইলেকশন নিয়ে ছিল। এইটা আমি ফার্স্ট দেখি, তারপর হবস লক এগুলো ছিল, হবস এগুলো লক ছিল। দেখেছি। তো তো মানে প্রথম তোমার এটা কি ছিল যে স্যার পড়ালেন, তো প্রথম প্রতিক্রিয়া কি ছিল যে না চলে যাবে ঠিকঠাক হবে? যে না, ঠিকঠাকই আছে, কারণ আমাদের প্রত্যেকের হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনটায় একটু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, প্রেসিডেন্টের ভেটো পাওয়ার, দুটো পাওয়ার এগুলোতে অনেকটা সমস্যা থাকে। তো সেগুলো দেখলাম যে স্যারের পড়ানোর পরে অনেকটাই ক্লিয়ার হলো। তারপর ভাবলাম যে না, নেওয়া যেতেই পারে, দেখা যাক না। তারপরে যখন ক্লাসে চালু হলো প্রথম ক্লাস তোমাদের হবস হয়েছিল, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি প্রথম হয়েছিল, সামাজিক চুক্তি মতবাদ। তো এই ধারণাগুলো হচ্ছে আমাদের প্রথম থেকেই একটু ধারণা আমাদের প্রথম থেকেই ছিল। এরপর আপনি যখন শুরু করলেন, ঠিক আছে, একদম পুরো গল্পের মতো যেন চোখের সামনে পুরো ভেসে উঠলো। তারপর যে মনে হলো না, এখানেই পড়বো। এবং এনার যাই দিক না কেন, যেখানেই যাই হয়ে যাক না কেন, ইউটিউবে আরো অন্যান্য সাথে টুকিটাকি ক্লাসগুলো দেখেছিলাম বটে, কিন্তু আপনার কোনো কিছুই বাদ দিইনি। বুঝতে পেরেছি। তো যাই হোক, একটা শিউলির মানে আরো বাকিদের একটা খুব বড় একটা ক্রিটিসিজম ছিল আমার উপরে, যে স্যার আপনি কিছুই বাদ দেন না। মানে এসএলএসটি তে তো জেনারেলি আমাদের যে কোশ্চেন পেপার আসে সেটা তো পোস্ট গ্রাজুয়েশন লেভেলের আসে, কিন্তু আমি মানে বলতে পারো কিছুই বাদ দিইনি। এবং সেটা অনেকে আমাকে সমালোচনা করেছে, স্যার এ তো আর সেটনেটের আপনি পড়াশোনা করিয়ে দিচ্ছেন। মনে আছে যে অনেকবার অনেকে বলেছে স্যার তো সেটনেটের আপনি পড়াশোনা করিয়ে দিচ্ছেন। ইভেন এখান থেকে যে সেট গুলো দেওয়া হতো, এক্সাম মানে মক যে সেট গুলো দেওয়া হতো, সেগুলো তো পুরো নেট সেটের লেভেলে, পুরো নেট সেট লেভেলে ছিল। একদম মানে তখন মনে হয় একটু ডিমোটিভেট হয়ে গেছিল। হ্যাঁ, মানে এইরকম যদি প্রশ্ন পড়ে তাহলে তো মানে ফ্রেশার্সরা পাবেই না, কারণ অলরেডি এক্সপেরিয়েন্স 10 নাম্বার আছে। সেই জায়গা থেকে এইরকম যদি প্রশ্ন পড়ে যায় তাহলে তো আমরা পারবো না। আচ্ছা, আরেকটা কথা যেটা খুব আমি জানতে চাই, তোমাকে ইন্টারভিউতে কি তুমি মক দিয়ে গেছিলে? মানে তোমার ইন্টারভিউতে আমি মক দিয়েছিলাম হচ্ছে লোকসভা রাজ্যসভার সম্পর্ক, মানে এদের সদস্য সংখ্যাগত, রাজ্যসভার সদস্য সংখ্যাগত, নির্বাচনী প্রক্রিয়া কিরকম, বা লোকসভার আলাদা কি ক্ষমতা আছে, বা রাজ্যসভার কি ক্ষমতা আছে, বা কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা সমক্ষমতা ভোগ করে, এইগুলো নিয়ে আমি করেছিলাম। ইভেন ওইখান থেকে আমাকে প্রায় টোটাল ইন্টারভিউতে 10-12 খানা কোশ্চেন করেছিল। মানে অনেকক্ষণই হয়েছে ইন্টারভিউ। হ্যাঁ, মানে 7-8 মিনিট এরকম। এবং আমি শুনেছিলাম যে ইন্টারভিউ প্যানেল নাকি খুবই ভালো ছিল, মানে ইন দ্য সেন্স অফ কোনো মানে কাউকে কোনো নার্ভাস হতে একদমই হয়নি। কেউ যদি নার্ভাস হয়ে যায় তাকে হেল্প করছে, মানে ক্লু দিচ্ছে যাতে সে বলতে পারে। ঠিক খুবই ভালো হয়েছিল। বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, আরেকটা কথা, এই যে এত প্রফেশন থাকতে মানে তোমার টিচার হওয়ার প্রথম থেকেই লক্ষ্য ছিল? টিচার হওয়ার জন্য একটা মূল কারণ হচ্ছে বাবা টিচার। আচ্ছা, ওকে, সেখান থেকে মোটিভেশন ইন্সপিরেশন বলেন, ওইখান থেকে মূল। এরপর ধীরে ধীরে এই লাইনেই আসা। আর এই যখন মাস্টার্স করছি, বিএড, গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড, মানে তো আমাকে এই টিচিং লাইনের দিকেই যেতে হবে। বুঝতে পেরেছি। তো এত বছর ধরে যে পরীক্ষাটা হয়নি, তো তুমি নিজেকে কিভাবে মানে মোটিভেট রাখলে যে পরীক্ষাটা হবে বা এটা হবে? আমার দিক থেকে যদি বলেন, আমার 2024 সালে মাস্টার্স বিএড কমপ্লিট হয়। ওকে। তো আমাকে খুব একটা ওয়েট করতে হয়নি। সেই জন্য আমি হয়তো সেই দিক থেকে অনেকটা লাকি। আমাকে বেশি দিন ওয়েট করতে, যে বিএডটা করেই তুমি এক বছরের মধ্যে এসএলএসটির চান্সটা পেয়ে গেছি। আরেকটা প্রশ্ন, এই যে 3 মাসের মধ্যে হোল সিলেবাস কমপ্লিট করা, আমার মনে আছে, এটা আমি জাস্ট একটুখানি শেয়ার করতে চাই তোমাদের সাথে, যে যখন আমি এসএলএসটির কোর্সটা যখন আমাদের এখানে লঞ্চ করেছিল, একটা সবার ছিল যে 3 মাসের মধ্যে গোটা সিলেবাস শেষ করা। ইভেন প্রত্যেকদিন মানে স্যারের পড়ানোর পরে মেসেজ করতো গ্রুপে, স্যার আদৌ কি সিলেবাস শেষ হবে? আদৌ সিলেবাস শেষ হবে কিনা, বা এতটা লেভেলে যে পড়াশোনাটা রয়েছে সেটাও আদৌ হবে কিনা। ডিপলি ভাবে পড়াতেন, অনেকটা সময় একটা টপিকের উপরে অনেক সময় দিয়ে পড়াতেন। সেই জন্য সবার মনেই একটা সন্দেহ উঠেছিল যে আদৌ কি স্যার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। এবং সত্যি করে বলছি, আমি হয়তো শিউলি রাগ করবে, মানে এই ব্যাচটা, মানে আমি অন্য তো অনেক ব্যাচ নিয়েছি, বিশেষ করে WBCS এর ব্যাচ আছে, PSC-র বিভিন্ন পরীক্ষার ব্যাচ আছে, আমি কোনো ব্যাচে মানে সত্যি করে বলতে গেলে এতটা ইনভলভ হইনি, মানে এতটা লেভেলে। ইনভলভমেন্টের কথা যদি বলতে হয় তাহলে একটাই বলি, আমি অনেক গ্রুপের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ মানে যুক্ত আছি, বলতে গেলে অনেকেই আছে, স্যার ম্যাডামরাও আছেন, স্টুডেন্টরাও আছেন। কোনো স্যারকে বা ম্যাডামকে আমি দেখিনি যে স্টুডেন্টদের কোশ্চেনে বা স্টুডেন্টদের কথায় এত রিপ্লাই দিতে, যেটা শুভঙ্কর স্যার করেছেন। ইভেন
কেউ 12টা 1টা 2টোর সময় গ্রুপে কোশ্চেন শেয়ার করছেন, স্যার যখনই জায়গায় থাকেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ইভেন যদি সেটা যদি অন্য কোথাও থেকে কোশ্চেন হয়, স্যার সেখানেও বলেছেন যে কেন তোমরা এইসব আলতু ফালতু কোশ্চেন করছো, আমার উপরে ভরসা রাখো না। এই কথাটা স্যারের মনে থাকবে একদম। মানে আমি সবসময় এদের যখন 9:30 10টার সময় ক্লাস শেষ হয়ে যেত তোমাদের, তো তারপরে তো বিভিন্ন গ্রুপে প্রশ্ন আসতো যে স্যার এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে, এবং বারবার আমি এদেরকে এটাই কথা বলতাম যে দেখো তোমাকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন লাগবে। তোমাকে আমি এখন দেখো আমি তো ডিপলি পড়াচ্ছি, মানে আমি শিউলি এটা আমার সাথে একদম একমত হবে, আমি কোনো কিছু বাদ দিইনি। মানে তোমার হয়তো মনে হবে যে আমি ফর এক্সাম্পল আমি যারা পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না, আমি তাদেরকে বলছি ফর এক্সাম্পল একটা ধরে নাও একটা কোনো পলিটিক্যাল থিঙ্কারের চ্যাপ্টার, এবারে সেই চ্যাপ্টারের মাধ্যমে আমি কোশ্চেনগুলো খুব ইজি ইজি আনতাম, বাট ওই যে চ্যাপ্টারটা পুরো থটটা কিন্তু আমি একদম মানে সবকিছু বলতে পারো যে আমি একদম সবকিছু দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমার যেটা সমালোচনা ছিল সেটা হচ্ছে এটা যে তোমরা সবার কোশ্চেন করো, এই একটা প্ল্যাটফর্ম তো না। আজকে তুমি যদি চাকরি পাও এটা কিন্তু মানে কি বলবো যে সবারই কিন্তু একটা ভালো লাগার বিষয়, মা বাবার ভালো লাগা বিষয়, তোমার যে ভাই আছে বোন আছে দিদি তার ভালো লাগার বিষয়, সব থেকে করো। তো তোমাকে নিজে বুঝতে হবে যে কোনটা এক্সাম ওরিয়েন্টেড পেপার। এবং এই জন্য বারবারই আমি ক্লাসে অনেক রেগেও যেতাম। আমি যেটা বলছিলাম এটা আমি শেষ করতে পারলাম না, যে আমি অনেকটা ইনভলভ ছিলাম। এবং বিশ্বাস করো এটা হয়তো শিউলিও জানবে, আমি এত ক্লাসে কোনদিনও রেগে যাইনি যেরকম আমি ক্লাসে রেগে যেতাম। মানে এক একটা প্রায় প্রশ্ন আসতো, আমি বুঝিয়ে যাচ্ছি, বলছে না স্যার এটা কি করে হবে, ওটা কি করে হবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ দেখো 10 বছর পরে যদি পরীক্ষা হয় তাহলে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু একটা ভীতি কিন্তু জন্মাবেই, একটা প্রেশার কিন্তু থাকবেই থাকবে। এবং এত বছর পরে সেটাও সুপ্রিম কোর্টের একদম বলতে পারো রেকমেন্ডেশনে পরীক্ষাটা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। এবারে তখন সেই সময় এত ক্লাসে চাপ থাকতো। এবং আরেকটা ছিল সেটা হচ্ছে যে তোমার হয়তো মনে থাকবে যে মনে আছে বাংলা ইংলিশ দুটোতেই নোট আমাকে প্রোভাইড করতে হতো, বাংলা ইংলিশ দুটোতেই নোট তৈরি করতে হতো। সেখানে আমি বাংলায়ও পড়াতাম ইংলিশেও পড়াতাম, তারপরে আবার গ্রুপে আমি বিভিন্ন বাংলা ইংলিশ বই থেকে ওদেরকে পিডিএফ সেন্ড করতাম। তো মোটামুটি ভালোই 3 মাসটা মানে আমার জন্য তো খুবই মানে ইয়াদগার হয়ে থাকবে আর কি এই জিনিসটা। এবং মানে অনেকে তো অ্যাপের বিভিন্ন সম্পর্কে গুলো তো ওয়াকিবহাল ছিল না, সেই জায়গা থেকে স্যারের ভূমিকা এবং গ্রুপে যারা বড়রা ছিল তাদের ভূমিকাও অনেকটাই, কারণ তারা স্ক্রিন রেকর্ডিং করে কোথায় গিয়ে কোথায় টাচ করলে কিটা পাবে, কোথায় গিয়ে রেকর্ডিং পাবে, কোথায় রেকর্ড মানে কোথায় পিডিএফ আছে, সমস্ত কিছু স্যার সহ গ্রুপে যারা বড়রা আছে দাদা দিদিরা সবাই ভীষণ ভাবে আমাদের ছোটদের হেল্প করেছে। এবং সবথেকে বড় কথা এইটাই হচ্ছে ব্যাপার যে কম্পিটিটিভ ফিল্ডে আমি অন্যের হেল্প করব না এটা কিন্তু একদমই ভেবো না। তুমি যদি পুরো হেল্প করো অবশ্যই দেখবে পুরো ওয়ার্ল্ড তোমাকে হেল্প করবে, ঠিক আছে? এরকমই হচ্ছে ব্যাপারটা আর কি। তো তারপরে যখন তুমি 3 মাসের মধ্যে মানে একটা দুটো এক সপ্তাহের ক্লাস করার পরে ভরসা পেয়েছিলে যে না স্যার পড়াতে পারবে? সেটা এক সপ্তাহ ক্লাসটা করার পরে আর পরেই ভরসা পেয়ে গেছিলাম। আরেকটা যেটা আমার নিজেরই বলতে পারেন, আমার ছোটবেলা থেকেই অভ্যেস হচ্ছে ক্লাসে যখন স্যার পড়াতেন ইম্পর্টেন্ট কিছু কোড বা ইম্পর্টেন্ট কিছু আমার ক্লাস নোট। আপনার 3 মাসে আমার 4টে খাতা শেষ হয়েছিল। আমি মানে আমার হাত এরকম ভাবে চলতো, আপনি ওদিকে বলছেন বোর্ডে করাচ্ছেন, এদিকে আমার হাত চলতো। তারপর তো ক্লাসের তো পিডিএফটা পেয়ে যেত, ওটা থেকে এইভাবে আমি ক্লাস নোটটা করে রেখেছিলাম। বুঝতে পেরেছি। যাই হোক, আচ্ছা এবারে আরেকটা কথা শিউলি, সেটা হচ্ছে যে তোমার এই যে প্রিপারেশন ফর এক্সাম্পল করা, পরবর্তীকালে যদি আরেকটা এসএলএসটি হয় তোমার কি মনে হয় যে আমি ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্সে বিএড করেছি। আচ্ছা এবার দেখো পলিটিক্যাল সায়েন্সে বিএড করা, এমএ করা এবং কম্পিটিটিভ ফিল্ডে পরীক্ষা দেওয়া কিন্তু দুটো একদম আলাদা বিষয়। কারণ মনে হয় তুমিও মনে হয় 10-15 নম্বরই কোশ্চেন লিখে এসছো, নাকি তোমাদের এমসিকিউ ছিল বিএ এমএ লেভেলে? যেরকম আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের এমসিকিউ ছিল, আবার 10-15 কোশ্চেন থাকতো। 10-15 ছিল এমসিকিউ ছিল, এক্স্যাক্টলি আমার মতনই ছিল। তো সেইখানে পরীক্ষা দেওয়া আর কম্পিটিটিভ ফিল্ডে পরীক্ষা দেওয়া কিন্তু একদম আলাদা, কারণ ওখানে হচ্ছে নিজের কিছু বের করানোর জায়গা আছে যেটা আমি নিজের মতন করে লিখতে পারবো, কিন্তু এখানে সেটা নেই। কেউ যদি পার্টিকুলার ওই ইয়ারটা বা এই থিঙ্কার্সের কোন বইটা যদি কেউ পার্টিকুলার ভাবে খুঁটিয়ে না পড়ে তাহলে কিন্তু পারবে না। সেই জায়গা থেকে এই 3 মাসের মধ্যে এসএসসির মতন একটা সিলেবাস শেষ করা শুধুমাত্র শুভঙ্কর স্যারের জন্যই সম্ভব হয়েছে। মানে এটা মন থেকে গ্রেটফুল যে এটা স্যারের জন্যই সম্ভব হয়েছে একদম। এবং অবশ্যই আমি শিউলিকেও এই জন্যই বলছি যে মানে আরেকটা কথা, আমাদের কি মানে কি বলতো, মানে বারবার ক্লাস করাতে যখন সবার আর কি কমেন্ট দেখতে পাই, তো সবারই আমি কমেন্ট দেখতে পাচ্ছি, মানে দেখতে আমি পেতাম শিউলি খুবই কম কথা বলতে গেছে।
মানে প্রায় হয়তো আমি পড়িয়ে দিলাম 1-2 ঘন্টা, তারপরে হয়তো স্যার এই প্রশ্নটা কি হবে বা এই জিনিসটা আরেকবার স্যার আমি এরকম করে ভাবছি, 1-2 বার ও খালি প্রশ্ন করতো, তারপরে বেশি মনে হয় তুমি প্রশ্ন অতটা না। করোনি, ও মোটামুটি সবাইকে হেল্পও করতো। আমি এটাও বলে দিই, যখনই গ্রুপে কোনো সমস্যা হতো, মানে বেসিক্যালি হচ্ছে শিউলি হচ্ছে মানে কি বলবো যে ঠান্ডা মাথা যাকে বলে, একদম এক হয় দেখো 2 ধরনের ছেলে মেয়ে হয়, একজন হচ্ছে যে কয়লার মতো, কয়লাকে তুমি যত প্রেসার দেবে সে ডায়মন্ড হয়ে বেরোয়, তো শিউলি ওরকম ছিল, একদম পিস কাম মাইন্ডেও বলতো যে এইটা এরকম করে করো, তাহলে সবকিছু তুমি দেখতে পারবে, সবকিছু করতে পারবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে কেউ যদি এসএলএসটি পরবর্তীকালে পরীক্ষা হয়, তার প্রথম ধাপটা কি করা, মানে ক্লাস করা, বই পড়া, নাকি আমি যেটা পড়ে এসেছি সেটাকে আবার করে অধ্যয়ন করা? এই বিষয়ে যদি বলতে হয়, শুধু ক্লাস করাটা নয়, নয়, একদমই না। বা শুধু আমি বই পড়বো, আমি কি বই পড়বো, কতটা পড়বো, পড়বো, একদম এই বিষয়টা কিন্তু সবার জানা থাকে না। থাকে না। একটা একটা বই এত মোটা হয়, হুম, সেটা হুম। ওই 3 মাসের মধ্যে বলুন বা আরো বেশি যদি সময় হয়ে থাকে, করা সম্ভব নয়। সেই জন্য আমার প্রথম রেকমেন্ডেশন হচ্ছে পিডব্লিউডি কে বেছে নেওয়া, ঠিক আছে? ভীষণ হেল্পফুল। তাছাড়া এখান থেকে যে নোটস গুলো দেওয়া হয় বা স্যার যে বইগুলো রেকমেন্ড সাজেস্ট করে করেছি। থাকেন, সেইগুলোকে যদি কেউ ফলো করে থাকে বা নিজের উপরে ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে। এইটা হচ্ছে মূল কথা, নিজের উপরে ভরসা রাখতে হবে যে না, আমি যতটা পারবো আমাকে সেটার বেস্টটা দিতে হবে, বুঝতে এটা হচ্ছে পেরেছি। মূল করতে হবে। একদম আর যেটা হচ্ছে নিজেকে একটু খাটতে হবে। খাটতে হবে। তুমি কত ঘন্টা পড়তে, মানে এটা বলা খুবই কত ঘন্টা পড়তে? কত ঘন্টা বলতে সময় রাখতে না অত। অত 8টা থেকে ক্লাস শুরু হতো, মানে পুরো তুমি ফর এক্সাম্পল মনে করো, অনেকে আছে যেরকম আমি যেটা করি, যে যখনই ক্লাসটা হয়ে যায় তারপরে আমি নোটটাকে পুরো পড়িনি, যে যত সময় লাগুক না কেন। তুমি সেটা করতে নাকি রেখে দিতে যে না না, আমি চ্যাপ্টারটাকে ফিনিশ করব? ওই সময় কিটা হতো, ধরুন আপনার 9:30, 9:45 বা 10টা নাগাদ মধ্যে আপনার ক্লাসটা শেষ ক্লাস হয়ে হয়ে যেত। যেত, হ্যাঁ। তারপর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তারপর 11টা থেকে যা শুরু করতাম, আপনার আজকে যেটা পড়ালেন সেটা পুরোটা আমি খাতায় যেটা নোট করেছি বা নোট করতে করতে যেটা দুটো বাকি থেকে গেল, সেটা আপনি যে পরে নোটটা দিলেন সেখান থেকে যেটা বাকি থেকে গেল সেটা নোট করা, প্লাস আগে যেটা পড়িয়েছেন সেটাকে রিভাইজ সঙ্গে সঙ্গে এটাও করে নিন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে তুমি এমনি যে কোশ্চেন অ্যান্সার বা মক এইগুলো কি মানে কোথা থেকে প্র্যাকটিস করতে? এইগুলো কি মানে আমি তো তোমাকে মানে দিতাম, আর তাছাড়া বইপত্র বা বই আমি অনেকগুলোই বই কিনেছিলাম, বই কিনেছিলে? আরামবাগের বই বলুন আচ্ছা। বা অন্যান্য বাজারে তো অনেক বই আছে অবশ্যই, হ্যাঁ। সেগুলো প্রায় 3-4টা অথরের আমি কিনেছিলাম, সব বইগুলোই পড়া হয়ে গেছিল। তাই? হ্যাঁ। 3 মাসের মধ্যে মানে তুমি একদম মানে পলিটিক্যাল সায়েন্সকে পুরো একদম করে দিয়েছো। হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমার এই যে 3 মাস যেটা গেল, মানে এতটা তো মানে 3 মাসের মধ্যে একটা গোটা, মানে আমরা বিএ এমএ ফিনিশ করি হচ্ছে বিএ 3 বছরের, এমএ 2 বছরের, সেখান থেকে 5 বছরেরটা 3 মাসে টানা বেসিক্যালি বলতে গেলে। তো এই যে করতে গিয়ে তোমার কি মনে হয়, মানে প্রথম 3-4টে সাজেশন তুমি নতুন যারা একদম রয়েছে স্টুডেন্ট তাদেরকে কি দিতে চাও, যে আমি কোনখান থেকে শুরু করব আর আমি কিভাবে শেষটা করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যে পরীক্ষাতে বসবো সেটা এসএলএসটি হতে পারে বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, প্রথমে হচ্ছে সিলেবাসটাকে দেখতে হবে। সিলেবাসটা সম্পর্কে ওয়াকিবল হতে হবে যে আমি কোন টপিকগুলো জানি, কোন টপিকগুলো আমি জানি না। তাহলে যেটা জানি সেটা তো আমার কাছেই আছে, যেটা আমি জানি না সেটা আমি কোথা থেকে পাবো সেটা আমাকে খুঁজতে হবে, নিজের থেকেই খুঁজতে হবে, যেটা আমার মনে হয় যে আমার এই বিষয়টাতে দুর্বল আছে, তাহলে আমাকে খুঁজতে হবে যে এই বিষয়টা দুর্বলতা আমি কোথা থেকে কাটাবো, সেই বিষয়গুলো একটু নিজেকেই আপডেট করতে হবে। আর এক্সামের এই যে যখন 10-15 দিন বাকি ছিল, আমি মনে হয় এক্সামের অনেক আগে ক্লাস শেষ করে দিলাম, 7-8 দিন আগে মনে হয় ক্লাস শেষ করে। তো তুমি 7-8 দিন কি মানে 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 কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে 7-8 দিনের মধ্যে? আপনার করা প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটস 1 নম্বর, আচ্ছা, পিডিএফ 2 নম্বর, তারপর হচ্ছে এখান থেকে যে মক সেট গুলো দেওয়া হতো সেইগুলো, সমস্ত কোশ্চেন একটা একটা কোশ্চেন অ্যানসার, তার যে এক্সপ্লেনেশন ছিল, হ্যাঁ, ওইগুলো করতাম। আর আমার যে বাজারের যে অন্যান্য অথরের বইগুলো এইগুলোই করেছি। বুঝতে পেরেছি। কারণ আমি আমার মনে হয়েছিল যে এইটুকু সময়ে আমি যদি এখন পুরো বই ধরতে যাই তাহলে আমার একটা বই শেষ করতে আমি পারবো না, কারণ এইটুকু সময়ের মধ্যে আমি এতদিনে আমি যতটা পড়েছি ততটাই আমাকে আরেকবার
মাথার মধ্যে ছেপে নিতে হবে, বুঝতে পেরেছি, এটাই ছিল আমার লক্ষ্য, বুঝতে পেরেছি। এইভাবেই করেছি। এইটা তো গেল পরীক্ষার কথা। আচ্ছা, এই যে প্রেশারের কথাটা, প্রেশার হচ্ছে ইন দ্য সেন্স অফ যে এত বছর পরে পরীক্ষা হচ্ছে এবং তারপরে হচ্ছে যে আমরা জানি যে একটা বিশাল কমপ্লেক্সিটি জন্মেছিল যে নিউ নিয়ে ওল্ড নিয়ে, তো এই ভাবনাটা তো তোমার মনে নিশ্চয়ই এসছে যে অবশ্যই সত্যি পাবো কিনা, 10 নম্বরের ইন্টারভিউ আমার, সেখানে 10 নম্বর যোগ হবে না, এই মোটিভেশন তুমি কি করে নিজেকে দিয়েছো যে না আমাকে আমার বেস্ট দিতে হবে, তারপরেরটা নয় দেখা যাবে পরে? এই বিষয়ে বলতে গেলে আমার দাদা, বাহ। ঠিক আছে, সেটা ও আমাকে ক্যালকুলেশন করে বোঝালো যে দেখ 2016 সালে টিচার নিয়োগ হয়েছিল 450 থেকে 500 পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স। সায়েন্স। এবারে আমাদের ভ্যাকেন্সি আছে 1373, তাহলে বাকিরা তো নতুনরা পাবে। সেই জায়গায় যদি অন্যান্য জায়গা থেকে কেউ যদি কারচুপি করেও এক্সপিরিয়েন্সের নাম্বার যদি যোগও করে, সেটা কত হবে হাইলি? তুই বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে দেখ, পলিটিক্যাল সায়েন্সে বিভিন্ন জায়গায় সিট ফাঁকা, টিচারই নেই, তাহলে কত হবে? আর তার মানে তুই যদি একটু ভালো করে পড়াশোনা করিস তাহলে দেখবি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের শুভঙ্কর স্যার, যার কথা না বললেই নয়। স্যার সবসময় বলেছে তোমরা আমার উপরে ভরসা রাখো, নিজেরা পড়ে যাও, খেটে যাও, দেখবে পাবে। একদম। তো এই প্রসঙ্গে আমি এটাও বলে রাখি যে সত্যি আমার এইটাও মনে হয়, এটা সত্যি করে আমার ব্যক্তিগত মতামত, যে যদি সরকার যদি আলাদা আলাদা করে পরীক্ষা নিত, মানে যারা নিউ রয়েছে তাদের একটা আলাদা পরীক্ষা নেওয়া হলো, যারা ওল্ড তাদের আরো পরীক্ষা নেওয়া হতো, তাহলে প্রসেসটা আমার মনে হয় আরো বেশি স্মুথ হতো। যারা যোগ্য, যারা প্রাপ্য তারা চাকরিটা পেতেন, এবং যারা নিউ কামাররা রয়েছে তারাও কিন্তু অনেক অর্থে কিন্তু চাকরিটা পেত। কারণ এটা শিউলিও একমত হবে, কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে গ্রুপটা সবাই সিরিয়াস, একজনও তুমি বলতে পারো না যে জাস্ট কেউ ক্লাস করার জন্য করছে, এতটাই আর কি সবাই সিরিয়াস ছিল। তো এবার লাস্টে হচ্ছে তোমার এবারে তো পরবর্তীকালে তো তুমি স্কুলটা পাবে, স্কুল যদি বাড়ির যদি বাইরে হয় কি করবে? মা ছেড়ে যাওয়া, মায়ের হাতের রান্না ছেড়ে যাওয়া, একদম দাদার এই মোটিভেশন গুলো কি করে পাবে? তখন নিজেকে ম্যানেজ করতে হবে, একটু কষ্ট তো হবেই, তবে এই সুযোগ তো ছাড়া যাবে না। আচ্ছা, আর এরপরে কি তোমার আর মানে এই চাকরি কি তুমি মানে 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 একদম এটাই কি ফাইনাল, নাকি এরপরে আরো তুমি কিছু করতে চাও? করতে চাই বলতে তাহলে বলে রাখি, ফিজিক্স ওয়ালাতে আমার অলরেডি নেট সেটের কোর্স চলছে, বাহ, পেড ক্লাস চলছে, লাভলি। মানে এই জুন সেশনে আমি নেট দেব আর কি। জুন সেশনে দেবেন? বাহ, লাভলি, ভেরি গুড। অলরেডি ফিজিক্স ওয়ালাতেই আমার সেশন চলছে। বাহ বাহ, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে একদম, তাহলে আমরা মোটামুটি শিউলিকে আর বেশি আমরা অপেক্ষা করাবো না, অনেক দূর থেকে এসছে এবং তাড়াতাড়ি খুব বাড়িও যাবে। তো লাস্ট আমি শুধু এইটাই তোমার থেকে জানতে চাইবো, যারা পরীক্ষা পরবর্তীকালে যদি হয় আরেকটা পরীক্ষা, আরেকটা যদি এসএলএসটি হয়, এবং আমি অবশ্যই চাইবো যেন আরেকটা এসএলএসটি হয়, যেখানে যেন নিরপেক্ষভাবে স্বাধীনভাবে যেন যত নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের আলাদা পরীক্ষা নেওয়া, যারা 2016 সালে অলরেডি পেয়েছে তারা তো পেয়েই গেছে, যারা আরো প্রাপ্য, যারা যোগ্য যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা তারেও চান্স পায়। তো যদি পরবর্তীকালে মনে করো আরো যদি পরীক্ষা এসএলএসটি হয়, তাহলে তুমি প্রথম যে ধাপগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্সের রয়েছে, একটা শিউলি আমাদের বললো যে সিলেবাসটাকে জানা, কোনটা আসবে কোনটা আসবে না। দ্বিতীয় কথা আমার প্রত্যেক দিনকে অধ্যয়ন করা। তৃতীয় কথা হচ্ছে এটা যে একটা এই যে মেন্টাল যে একটা আমাদের একটা মানে কি বলবো, যেটা মেন্টাল একটা চেন হয়ে যায় যে এইখান থেকে আমি কি করে বেরোবো। কারণ আরেকটা কথা বলে রাখি, যারা WBCS পড়াশোনা করছে তাদের কিন্তু এই মেন্টাল চেনটা নেই, তার কারণ তারা অলরেডি প্রত্যেক দিন কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে রয়েছে, বা যারা এসএলএসসি তারা কিন্তু প্রত্যেকদিন কম্পিটিটিভ ফিল্ডের পড়াশোনাটা সেইভাবে করে না। তো এই যে যদি পরবর্তীকালে আসে, হোয়াট উইল বি দ্য 3 স্টেপস যে তুমি তোমার মানে ছাত্রছাত্রী নতুন একদম যারা তাদেরকে ফলো করতে বলবে? আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে পিডব্লিউ তে অ্যাডমিশন হয়ে যাও, এটা একটা গেল, ছেড়ে দাও। আর এখানের যে স্যার আসবে ভরসা রাখো, ওনারা যা করতে বলবেন ফলো করো সেগুলো, আমার মনে হয় তুমি অ্যাচিভমেন্ট পাবেই পাবে। একদম ঠিক আছে, তো আমরা এখানেই তাহলে র্যাপ আপ করছি, আর বেশিক্ষণ ওয়েট করব না। আবার তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, খুব ভালো জানো, আমি এটাই চাইবো এবারে যেন বাড়ির কাছে তোমার চাকরিটা হয়, যাতে মানে মা এবং দাদা এবং বাবার যাতে ছত্রছায়াতেই তুমি থাকতে পারো। বাট না হলে আমার মনে হয় না কোনো অসুবিধে আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও তো একজন ইন্ডিপেন্ডেন্ট, মানে ওর তো একটা স্বাধীন চেতনা রয়েছে, ওর তো একটা স্বাধীন আইডেন্টিটি রয়েছে, এবং আমি আশা করবো শিউলি তার যে স্বাধীন আইডেন্টিটি রয়েছে তার বাইরে
যাতে ও বেরিয়ে যাতে নিজের নাম আরো করতে পারে, এবং পরবর্তীকালে ও বললো যে সেট নেটের জন্য প্রিপারেশন করছে। এর জন্য তোমাকে বেস্ট অফ লাক। জুনের সেশনটা অবশ্যই আমরা আরেকবার পাস করবো এবং আরেকবার ওকে জুনে আনবো আমরা। ঠিক আছে, চলো শ্রেয়া, সবাইকে থ্যাংক ইউ। তাহলে এরকমই সেশন রাখার জন্য দেখার জন্য চোখ রাখতে হবে PWWPSC অফিসিয়াল চ্যানেলে। থ্যাংক ইউ সবাইকে।